মানুষের ড্রিম জায়গা হচ্ছে সুইজারল্যান্ড, কিন্তু সেই সুইজারল্যান্ড যদি কেউ সাইকেলে যাচ্ছে, ভাবতে পারছেন ব্যাপারটা? একদম ঠিক শুনেছেন। একজন মহিলা, আসানসোল পশ্চিম বর্ধমানের বাসিন্দা প্রণতি দাস, যিনি সাইকেলে করে সুইজারল্যান্ড ঘুরে এসেছে। একটু শুনতে অবাক লাগছে, তাই তো? কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা। শুধু সুইজারল্যান্ড নয়, 1770 কিলোমিটার আসানসোল থেকে নিউ দিল্লি সাইকেলে করে মাত্র 8 দিনে ঘুরে এসেছেন। আসানসোল থেকে মুম্বাই মাত্র 13 দিনে ঘুরে এসেছেন। আসানসোল থেকে বাংলাদেশ, সেটাও কিন্তু উনি সাইকেলে করেই ঘুরে এসেছেন। তো চলুন আজকে প্রণতিদির সাথে কথা বলবো আর ওনার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। প্রণতিদির সঙ্গে একটু কথা বলে নিই। তো দিদি, আপনার যে এই সাইকেলের প্রতি মানে ভালোবাসা, সাইকেলে করে ভ্রমণের প্রতি ভালোবাসা, সেটা কিভাবে এলো? আমি ছোটবেলা থেকে এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে মেয়ে ছেলেরা অনেক কিছু করতে পারে, তো আমিও এরকম একটা ভালো যদি কিছু কাজ করতে পারি তবে আমিও দেশের একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। এই ভাবনাটা আমার ছোটবেলা থেকেই মধ্যে চিন্তা ভাবনাটা ছিল। আপনি প্রথম কবে লং ডিস্টেন্স কোনো জার্নি করেন? আমি প্রথম সাইক্লিং, আগে তো আমি ম্যারাথন দৌড়াতাম। 93 প্রথম আমার সাইক্লিং এর উপর যাত্রা। আমি আসানসোল ভারতীয় ভবন থেকে গভর্নমেন্ট প্রোগ্রামে বেরিয়েছিলাম, ন্যাশনাল ইন্টিগ্রেটেড কমিউনাল হারমোনি। আমি ওই 8 দিনে দিল্লি পৌঁছেছিলাম, 1770 কিলোমিটার। আমি 99-এ চুরুলিয়া, ঢাকা, বাংলাদেশ, আমি নজরুল একাডেমি থেকে বেরিয়েছিলাম। মানে আমাদের এই চুরুলিয়া নজরুল একাডেমি থেকে? আচ্ছা। ওখান থেকে আমি গেছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, দু দেশের মৈত্রী নিয়ে আমি। আচ্ছা, মানে সরকারের তরফ থেকে আপনি গেছিলেন? গেছি। যেমন রিসেন্টলি শুনলাম যে রথযাত্রার সময় আপনি দীঘা গেছিলেন, জগন্নাথ মন্দিরে গেছিলেন, তো সেটা নিয়ে একটু কিছু বলুন। ওখানকার যিনি ভবাবাগলা মন্দিরে মহারাজ জগন্নাথ মন্দিরে, উনি আমাকে একটা মেসেজ দিলেন, প্লাস উনি আমার নামে একটা লিফলেট করলেন। তো ওখানে দেখলাম অনেক মন্ত্রী মহাশয়রা নাম আছেন এবং প্রণতি দাস সাইক্লিস্টেরও নাম আছে। তো বললেন আপনি এখানে গেস্ট হিসেবে সাইকেল চালিয়ে আসবেন। এই তো শুনলাম মোটামুটি এখনো পর্যন্ত আপনি কি কি জায়গা কভার করেছেন। নেক্সট আপনার কি প্ল্যান আছে? আমার প্ল্যান আছে আমি পেহেলগাঁও যাব। আচ্ছা। এটা আমার এই আমাদের যে পেহেলগাঁও শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি জেগে উঠেছিল যে উনারা এইভাবে মৃত্যু হয়েছে। তো আমি ভেবেছিলাম তাদের সেই পরিবারের শ্রদ্ধা জানাবার জন্য আমি সেই শহীদের জায়গায় অন্ততপক্ষে একবার বাইসাইকেলে তাদের শ্রদ্ধা জানিয়ে আসবো। সেটা এই বাংলার থেকে বাঙালির মেয়ে হিসেবে আমার যাওয়ার খুব একটা ইচ্ছা, যে বাঙালিরা এখনো পিছিয়ে নেই, বাঙালিরা অনেক এগিয়ে, জনগণের সাহায্য পায়, প্রশাসনের সাহায্য পায়। তো আমরা অনেক বড় কাজ করতে, প্রচুর ট্যালেন্ট ছেলে মেয়েরা আছে আমাদের পশ্চিম বর্ধমান, অনেক ভাবে এগিয়ে যেতে পারে। একটা জিনিস আমার মনে হচ্ছে, আপনি একজন মহিলা, আমাদের সমাজে যেটা মানে প্রচলিত ব্যাপার আর কি, মেয়েরা বাড়িতে থাকবে, বাইরে যাবে না, এটা মেয়েদের করা উচিত নয়, ওটা মেয়েদের করা উচিত। এই জায়গা থেকে বেরিয়ে যে আপনি এত স্ট্রাগল করেছেন, এত কিছু অ্যাচিভ করেছেন, তো সেটা নিয়ে আপনি যদি কিছু বলেন। আমি মনে করি যে মেয়েরা এখন অনেক এগিয়ে আছে। আপনি প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, সাইকেল চালিয়ে আমি 1770 কিলোমিটার, 2000 কিলোমিটার, 5000 কিলোমিটার এরকম কিলোমিটার একজন মহিলা হিসেবে চালাচ্ছি, যেখানে আপনার লাক্সারি বাস চলছে, মার্সিডিজ ট্রাক চলছে এবং আপনার ডাম্পার চলছে, তার মধ্যখান দিয়ে আমি সাইকেলে যাই। তো এটা আমার একটা বিরাট রিস্কের ব্যাপার। আমার যদি মনের একটা ইচ্ছা থাকে যে আমি কিছু বড় হব, তো আমি ঘরে বসে থাকলে আমার বড় হওয়াটা জায়গা থাকে না। সেখানে আমাকে বাইরের জগৎ বেরিয়ে আমাকে সেই বাইরের জগৎকে চিনতে হবে, বোঝাতে হবে, এবং সেই জায়গাটায় যদি আমি বুঝতে পারি তখন আমি কিন্তু সেই কাজটা খুব সহজভাবে করবার আমার ইচ্ছেও জেগে উঠতে পারে। এখন 2026, এখন পৃথিবী অনেক উন্নত, মানুষের চিন্তা ভাবনা অনেক উন্নত, কিন্তু আপনি যখন সেই 1993 সালে প্রথম আপনার জার্নি স্টার্ট করেছিলেন, সেই সময় পরিবেশ, মানুষের চিন্তাধারা তো আর এখনকার মতো অতটা উন্নত ছিল না। সেই সময় আপনি কি কিছু প্রতিকূলতা ফেস করেছিলেন? বা ফ্যামিলি থেকে কিরকম কি সাপোর্ট পেয়েছিলেন? আমার বাড়ি তো সবসময় আপত্তি করতো যে একটা মেয়ে এত দূরে যাবে, রাস্তাঘাটে কি হবে। হ্যাঁ,
এরকম একটা চিন্তা ভাবনা ছিল। একটু আপসেট থাকতেন যে মেয়ে এত দূরে যাচ্ছে, রাস্তাঘাটে কি হয়, কি খবর আসবে। তো আমি তো সুস্থভাবে পৌঁছাই এবং ফিরেও আসি। সাইকেলের জার্নি গুলো হয়, এটা প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে তাদের একটা সেফটি সাইড আমাদের সঙ্গে থাকে, তবে গিয়ে ছেলেমেয়েরা এই ধরনের জার্নি করে। এবং বাংলার প্রশাসন কাছ থেকে আমি 93 থেকে আজকে 2026 অব্দি আমি আজও, তখন আমাকে প্রণতিকে অনেকেই চেনে না। যখন নেট চালু হলো, ইউটিউব চ্যানেল হলো, গুগল চালু হলো, ইনস্টাগ্রাম চালু হলো, তখন প্রণতিকে অনেকেই চিনলো, কিন্তু প্রণতি অনেক ফেস করেছে এবং প্রণতি নিজেকে নিজে খুব স্বাবলম্বী মনে করেই আজকে এই জায়গাটা নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে। আপনি যে সুইজারল্যান্ড গেছিলেন, মানে সেটা তো এই সামনাসামনি কিছু নয়, অনেক দূরের রাস্তা, এত দূরের একটা জার্নি। তো এই জার্নিটার এক্সপিরিয়েন্স আপনার কিরকম ছিল, মানে কি ফেস করেছেন? সেই এক্সপিরিয়েন্স দিল্লি অব্দি আছে 1770 কিলোমিটার। তারপরে যখন বিদেশে পাড়ি দেব বা রাস্তায় চলতে গিয়ে, তখন মানুষ প্রথমে আমাকে অনেকেই প্রথম অ্যাকচুয়ালি ভাবতেন যে একজন পুরুষ। তো আমি নিজেকে এতটুকুই মনে করি যে আমি মহিলা নিজেকে মনে করি না। যখন আমি চালক হিসেবে চলি, তখন আমি ভাবি যে আমি একটা পুরুষ যেইভাবে চলে আমি সেইভাবেই নিজেকে চালাই। সুইজারল্যান্ডে গেছিলাম, তখন হয়তো আমি অতটা ভালো ইংলিশ জানতাম না, কিন্তু ওখানে ট্রান্সলেট করার জন্য মানুষ বহু লোক আছেন এবং আমার সাথে ওনারা চলাফেরা করতেন। আমাকে ইংলিশে ট্রান্সলেট করে, ওনার ভাষা ট্রান্সলেট করে আমি সুইজারল্যান্ড ঘুরে এলাম। তখন মানুষ আরো জেগে উঠলো যে প্রণতি একটা বড় সাইকেলিস্ট। তারপরে আস্তে আস্তে মানুষ আমাকে চিনতে পারলো, বুঝতে পারলো। 1770 2000 আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি আপনার ঘন্টায় 40-50 চালাই, আর একদিনে হয়তো 200 চালাই, 250 চালাই। এটা আমার একটা, আমি একটা প্রমাণ রাখি যে আমার সাথে যে প্রশাসন আছে তারা একটা আমাকে ডায়েরি মেনটেন করে, এবং আমি কতটা এসে পৌঁছালাম, কত কিলোমিটার পৌঁছালাম, প্রশাসনই ওখানে আমার তার প্রমাণিত আমাকে দেন। এবং একটা করে আমাকে একটা মানপত্র ছোট করে লিখে দেন যে আমার এরিয়া উনি সাইকেল করে এলেন, আবার পরে এরিয়াকে আমি ওখানে হ্যান্ড ওভার করলাম। চালক যেভাবে গাড়ি চালায় সে একটা পেট্রোল বা ডিজেলের মারফতে চলে, কিন্তু আমি আমার মনের ডিজেল দিয়ে এটা চালাই। আপনাকে দেখে যত দেখছি, আপনার সাথে আমি আগেও দেখা করেছি, আপনার সাথে আগেও কথা হয়েছে, কিন্তু মানে আপনার জার্নি সম্পর্কে যত শুনছি, মানে আমি নিজে ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি। আর এখনকার যে ইউথ, তাদেরকে বলবো যে এরকম কোনো মানুষকে নিজের আইডল বানান যে তোমাদের ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে দেবে। এই যে দিদি যে জিনিসগুলো করছেন, যত অ্যাচিভমেন্ট দিদির বেড়েই চলেছে দিন দিন। আমি যতদূর শুনেছি দিদি খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমার গুগল এবং ইনস্টাগ্রামে আমাকে দেখতে পারে সবাই। তো পেহেলগাঁও যাওয়া কোনো মানে সাধারণ বিষয় নয়, অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে, টাকা পয়সা, নানান রকমের সাহায্য, শুধু টাকা পয়সার সাহায্যই নয়, অনেক ধরনের সাহায্য হয়ে থাকে। চেষ্টা করুন দিদিকে যতটা সম্ভব সাহায্য করুন। নিচে এখানে কন্ট্যাক্ট নাম্বার আমরা মেনশন করে দেবো, দিদির নাম্বারও দিয়ে দেবো, আমাদের নাম্বারও দিয়ে দেবো। যে কোনো নাম্বারে দরকারে যদি মনে করেন সাহায্য করবেন, ফোন করতে পারেন তবু, আর দিদির নিজের নাম্বারও দিয়ে দেওয়া হবে, ডাইরেক্ট দিদির সাথেও কথা বলে নিতে পারেন। আসানসোল রিবন একটা অর্গানাইজেশন, যিনি মালবিকা ঘোষাল, ওনাকে রিবন থেকেই আপনাকে আমি পেহেলগাঁও আপনাকে আমি পাঠাবো, এটা আমি মনস্থির করেছি। আমি মালবিকা ঘোষালকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে পেহেলগাঁও যাওয়ার একটা প্রস্তাব দিয়েছেন, এবং আমি পুরো পশ্চিমবাংলা, সারা ওয়ার্ল্ডকে বলছি যে আমি যে পেহেলগাঁও যাব, প্রত্যেকেই আমাকে যেন দুহাত ভরে আশীর্বাদ দেন, এবং আমার যদি কোনো সহযোগিতা চাই, আমাদের যিনি ইউটিউব চ্যানেল করছেন তাদের নম্বর থাকবে, আমার নম্বর থাকবে, যেখানেই আপনারা মনে করেন আপনারা জানেন তাতে আমার সাকসেস হয়তো ভালো হতে পারেন। রাস্তাঘাটে প্রচুর মানিটারির প্রয়োজন হয়, কিছু ফুড লজিং প্রয়োজন হয়, সাইকেল সরঞ্জামের কিছু প্রয়োজন হয়। তাই জন্য আমি এটাই মানুষের কাছে অনুরোধ করি, ভালো কাজের জন্য যদি আপনারা একজন ব্যক্তিকে সহযোগিতা করেন, আমার মনে হয় সহযোগিতা হাত বাড়ান, আমার মনে হয় আপনারা তবে খুবই ভালো কাজ করবে, এবং আপনাদের সহযোগিতাতে আমি আরো কিছু বড় হতে পারবো, যাতে আমাকে সারা পৃথিবীর লোক দেখে যে আমি গিনিস বুকে একটা বিরাট নাম করে অর্জন করতে পেরেছি। এবং আমার পাশে যে সমীরন্দা আছে, যিনি কল্যাণপুর সুকান্ত স্পোর্টিং ক্লাবে, উনি আমাকে এর আগেও প্রচুর সহযোগিতা করেছেন। এর আগেও আমি প্রয়াগরাজ গেছিলাম, আমি গভর্নমেন্ট প্রোগ্রাম করি,
সমীরণদা আমাকে প্রত্যেকটা কাজে আমাকে এনকারেজ করেন। এই দাদার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আজও মনে করি যে মনোবল সব থেকে বড় জিনিস। টাকার থেকেও মনোবলটা যদি মানুষ দিতে পারে তো মনে হয় প্রণতি অনেক বড় জায়গায় আরো পৌঁছাতে পারে। দাদা আপনার নিয়ে তো দিদি বললেন যে আপনার কাছ থেকে অনেক সহযোগিতা দিদি পাচ্ছেন, তা আপনি কিছু বলুন দিদির সম্পর্কে। দিদির যে মানে এত দূর অবধি যেতে পেরেছে দিদি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আসানসোলের একটা গর্ব উনি। তো এইটা বিষয়ে আমার বলার মতন কোনো ইয়ে নেই। একজন মহিলা হয়ে যে আজকে ইন্টারন্যাশনাল ঘুরে এসছে, বা এই যে প্রয়াগরাজ যাচ্ছে, এই কিছুদিন আগে দীঘাতে গেছিলেন, দীঘা থেকে ঘুরে এলো, এইগুলো ওনার একার মানে ইয়ে। এর বিষয়ে আমাদের বলার মতন কিছু ভাষাও নেই, আর বলতেও পারবো না।